মহান মে দিবস আজ বিরামহীন সংগ্রামে অধিকার বঞ্চিত শ্রমজীবীরা। করোনাকালে সংকট আরো প্রকট, পাল্লা দিয়ে বাড়ছে বেকার সংখ্যা। করোনায় মানবিক প্রধানমন্ত্রী অসহায় দুস্থদের পাশে 36.5 লাখ মানুষের মোবাইলে পৌঁছে যাবে নগদ সহায়তা। রোববার আনুষ্ঠানিক উদ্বোধন। স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। ঈদ যাত্রায় গণপরিবহন বন্ধ রাখার পক্ষে বিশেষজ্ঞরা, চালুর দাবি শ্রমিকদের। 3 সপ্তাহ পর মৃত্যু 60-এর নিচে, টিকার দ্বিতীয় ডোজ একই রাখার পরামর্শ। আর্মি স্টেডিয়ামে বিদেশগামী যাত্রীদের কোভিড পরীক্ষা। মামুনুলের বিরুদ্ধে কথিত স্ত্রী ঝর্ণার ধর্ষণ মামলা। বিয়ের প্রলোভন দেখিয়ে রাত কাটাতো হোটেল ও রিসোর্টে, অভিযোগ আমলে নিয়েছে পুলিশ। ভারতে 2 দিনে টানা মৃত্যু 3,500-এর বেশি। শ্মশানের পথে দীর্ঘ লাশের গাড়ি। বিধানসভা নির্বাচনে সবগুলো বুথ ফেরত জরিপে এগিয়ে মমতা। এবং ক্যান্ডিতে দ্বিতীয় দিনেও লঙ্কানদের দাপট, তামিমের 6 উইকেটের সান্ত্বনা। পেশাদার লিগের শুভ সূচনা বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। আজ মহান মে দিবস। অধিকার আদায়ে 100 বছরের সংগ্রামেও বঞ্চিত শ্রমজীবীরা। বৈশ্বিক মহামারীতে শ্রমিকের সেই বঞ্চনা যেন আরো প্রকট হয়ে উঠছে। দেশে দেশে লকডাউনের কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ শ্রমিক। বাংলাদেশেও বাড়ছে বেকারের সংখ্যা। দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা বলেছেন, করোনার ভয়াল পরিস্থিতি মোকাবেলায় সরকার শ্রমজীবী মানুষের পাশে আছে। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। নাজমা সোনিয়াদের হাতে বোনা এই জামদানি শাড়ি মানভেদে বাজারে বিক্রি 15 থেকে 50,000 টাকা। নিজের তাঁত, নিজের শ্রমে তাদের ভাগ্যে জোটে মোটে 4.5 থেকে 6,000 টাকা। এখানেও মধ্যস্বত্বভোগীদের জাতাকলে ন্যায্যতা বঞ্চিত শ্রম। আমরা মাই যে হেই ভাই 4,500 আমি পয়সা আছে, আমাকে অধিকার কেরাই দিব। আমাকে এর দূরে অধিকার গরিব মানুষ খালি কাম করবো আর খামো। জামদানির কাজ করি 15 বছর ধরে, মাসে 4,500 টাকা পাই। রূপগঞ্জ জামদানি পল্লীর সব শ্রমিকের গল্পই সালমা সোনিয়াদের রূপান্তর। জামদানি শ্রমিক রুবেলের জীবনে মহামারীর প্রভাব যেন আরো বেশি স্পষ্ট। করোনা আসলো, লকডাউন দিল, তা ওইখান থেকে আমরা যে ক্ষতির মুখোমুখি হয়েছি, এই ক্ষতির টেনে বাকি আরো 2-3 বছরে, 1 বছরের এই লকডাউনে উঠতে পারবো কিনা সন্দেহ। অর্থনীতির চালিকা শক্তি এই শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে এখনো সোচ্চার। একই সঙ্গে ভাইরাসের থাবায় আরো বিপর্যস্ত করে তুলেছে তাদের জীবন। তাই বিশ্লেষকরা বলছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা গেলে মাথা তুলে দাঁড়াবে দেশের অর্থনীতি। করোনায় অচল পৃথিবীতে সচল নেই শিল্প শ্রমিকের জীবন। লকডাউন আর নানা বিধিনিষেধে প্রাপ্ত মজুরিটুকুও মেলা দায়। শ্রমের তুলনায় আমরা প্রকৃত মজুরি পাই না। অধিকার শুধু খাতার মধ্যেই মনে লেখা থাকে বাংলাদেশ, এর বাইরে অধিকারের সরটাও মনে কোনো শ্রমিকে আজও পর্যন্ত কইতে পারতো না যে পাইছে। মহামারীতে ভীষণ বিপাকে খেটে খাওয়া মানুষ। নিত্যদিনের কাজ যেমন নেই, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ছাঁটাইও। এমন ভয়াবহ বিপর্যয়ে শ্রমিকের বঞ্চনা আরও প্রকট হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। বেশিরভাগ শ্রমিকরাই এখানে তাদের কোনো অধিকার নেই। কাজ করলে বেতন বা মজুরি পায়, কাজ না করলে কিছুই পায় না। 2 বছর পার হয়ে গেল, মানে 2 মে দিবস পার হয়ে গেল, কিন্তু শ্রমিকদের যে বঞ্চনা সেটা কিন্তু প্রকটতর হচ্ছে। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কাজের 8 ঘন্টার দাবিতে পথে নামেন শ্রমিকরা। দাবি পূরণে সে আন্দোলনে বুকের রক্ত ঝরে শ্রমিকদের, যার বিনিময়ে বিশ্বজুড়ে মেলে দৈনিক 8 ঘন্টা কাজের স্বীকৃতি। সেই থেকে প্রতি বছর 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ব। 2 বছর ধরে চলা মহামারীর এই কঠিন প্রেক্ষাপটে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর আশঙ্কা, মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক সংকটে ঝুঁকিতে পড়বে বিশ্বের প্রায় 160 কোটি শ্রমিকের জীবন। এজন্য এমন দুর্দিনে সরকারের পাশাপাশি অন্যান্যদেরও পাশে থাকার তাগিদ অর্থনীতিবিদদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনায় বিপর্যস্ত হত দরিদ্র প্রান্তিক মানুষকে আবারও নগদ সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতিতে 36.5 লাখ মানুষের মোবাইলে পৌঁছে যাবে 2,500 টাকা। রোববার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। শাহ আলী জয়ের রিপোর্ট।
প্রথম দফার করোনায় বিপর্যস্ত জনজীবন আর অর্থনীতির ঘুরে দাঁড়ানোর চেষ্টার মধ্যেই শুরু হয় এর দ্বিতীয় ঢেউ। বাড়তে থাকে সংক্রমণ, বাড়তে থাকে মৃত্যুর মিছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয় সরকারকে, আর এর ফলে সবচেয়ে বিপাকে পড়েন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। অসহায় মানুষের এই দুঃসময়ে ভরসার জায়গাতে আবারও তাদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজ হারানো প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘশ্বাস দূর করতে অন্তত 125 ক্যাটাগরিতে 36,50,000 মানুষকে আর্থিক সহায়তা করছেন তিনি। 2রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে, এবং সেক্ষেত্রেও প্রায় 912,50,00,000 টাকা মাননীয় প্রধানমন্ত্রী স্যাংশন করেছেন। সেফটি নেট কার্যক্রম যেগুলো আছে নিয়মিত, সেগুলোও কিন্তু একই সাথে চলমান আছে এবং বরং অনেক ক্ষেত্রে সেগুলোর গতি বৃদ্ধি পেয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম এটি চলতে থাকবে। সরকার প্রধানের এই অর্থ সহায়তা যেন সঠিক মানুষের হাতে পৌঁছায়, কঠোরভাবে তা নিশ্চিত করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই কর্মকর্তা। যখনই স্থানীয় প্রশাসন তারা যাচাই বাছাই করে আমাদেরকে যখন তাদের ফোন নাম্বার এবং এনআইডি সহ এসেছে, তখন আমরা ইলেকশন কমিশনের ডেটাবেজে এটা পরীক্ষা করেছি। তারপরে আমরা এটি বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম আছে সেখান থেকে আমরা আবার ভেরিফাই করেছি। করোনার আগ্রাসন ঠেকাতে সবকিছু বন্ধ থাকলেও সার্বক্ষণিক খোলা থাকা কার্যালয়ের মাধ্যমে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সবকিছুই দেখভাল করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর জন্য সময় মতো টিকা আমদানি, কৃষকদের ধান কাটায় সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের মাঠে নামানো, অথবা করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত বন্ধের মতো সিদ্ধান্তগুলো নিচ্ছেন একের পর এক। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হাওর এলাকায় খুব দ্রুততার সাথে এই হারভেস্টিংটা শুরু হয়েছে। ধান কাটা শুরুর সাথে সাথেই তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন জনপদ থেকে ট্র্যাডিশনালি যে সকল শ্রমিকরা এই সব এলাকায় এসে ধান কাটে তাদেরকে নিয়ে আসা। ইতিমধ্যে 80% বেশি ধান হাওর এলাকায় কাটা হয়েছে, যেটা আমাদের জন্য একটা বড় স্বস্তির বিষয়। গত বছরও করোনা শুরুর পর রিকশা চালক, ভ্যান চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক সহ বিভিন্ন ক্ষুদ্র পেশায় কাজ হারানো মানুষদের নগদ আর্থিক সহায়তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনা প্রকোপ কিছুটা কমে এলেও ঈদযাত্রা নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন ঈদের ছুটিতে গণপরিবহন চলাচল করলে আবারও করোনার প্রকোপ বাড়তে পারে, ছড়াতে পারে ভারতীয় ভ্যারিয়েন্টও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনার তৃতীয় ঢেউ শুরু হলে মোকাবেলা করা কঠিন হবে। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। সরকারি প্রজ্ঞাপনে দেশে সর্বাত্মক বিধিনিষেধ কার্যকর থাকলেও সড়ক কিংবা শপিং মলের চিত্র পুরোপুরি ভিন্ন। নামমাত্র লকডাউনে গণপরিবহন ছাড়া সবে চলছে স্বাভাবিক প্রক্রিয়ায়। তারপরও করোনা আক্রান্তের হার অনেকাংশে কমেছে। কিন্তু সামনের ঈদযাত্রায় গণপরিবহন চলাচলের আশঙ্কায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। কারণ বরাবরই ঈদযাত্রায় গাদাগাদি করে সাধারণ মানুষকে বাড়ি ফিরতে হয়, যেখানে উপেক্ষিত থাকে শারীরিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদের আশঙ্কা, বরাবরই ঈদযাত্রা চিত্র এবারও অব্যাহত থাকলে কমে যাওয়া করোনা প্রকোপ আবারও বাড়বে। লকডাউনটাকে বিশেষ করে আন্তজেলা পরিবহন এটাকে ঈদ পর্যন্ত ধরে রাখা, কিন্তু ঈদে যদি যাতায়াতটা হয় তখন দেখা যাবে ঈদের পরে আবার একটা সংক্রমণ বাড়ার আমরা একটা প্রবণতা দেখব, এবং এর মধ্যে ভারতের ভেরিয়েন্ট গুলো ঢুকবেই, কোনো সন্দেহ নেই। আর স্বাস্থ্য বিশেষজ্ঞ এবিএম আব্দুল্লাহ বলেন, জীবিকার তাগিদে লকডাউন শিথিল হলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। ঈদের ছুটিতে বাড়িমুখী মানুষের ঢল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ঈদের আগে তো বাজার করার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে আর কি। এটি কিন্তু অনেকটা আশঙ্কাজনক পর্যায়ে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের কিন্তু সতর্ক হতেই হবে। দেশে তো চলছে দ্বিতীয় ঢেউ, এখন যদি কমে আবার বাড়া শুরু করে, আবার যদি তৃতীয় ঢেউ আসে, সেটা কিন্তু সিরিয়াস পর্যায়ে চলে যেতে পারে। যে যেখানে আছেন, অন্য যে শহরে থাকবেন আপনারা ওখানেই থাকবেন। আমি যদি গ্রামে যাই তো প্রথমেই তো আমি যাবো ঘরে, নিজের ঘরে, পরিবার পরিজন, বাপ মা, বুড়া বাপ মা হয়তো রয়ে গেছে, তাদের মধ্যে ভাইরাস ছড়াতে পারে। এছাড়া ঈদের ছুটিতে মানুষের সমাগম স্থল তথা রেস্টুরেন্ট, সামাজিক অনুষ্ঠান ও বিনোদন কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তারা।
আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। গণপরিবহন চালুর দাবিতে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালানোর অনুমতি চান তারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি দেওয়া হয়। সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 4 মে মঙ্গলবার সারা বাংলাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। লকডাউনের বেহাল দশা আর মার্কেটে অস্বাভাবিক ভিড় দেখে বোঝার উপায় নেই করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ। স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনের নির্দেশনা থাকলেও সামাজিক দূরত্ব মানার বালাই একেবারেই নেই। ছুটির দিনে রাজধানীর বেশিরভাগ মার্কেটে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ব্যবসায়ীরা বলছেন স্বাস্থ্যবিধি মানার যথাসাধ্য চেষ্টা করছেন তারা, কিন্তু সে চেষ্টা কোনো কাজে আসছে না। এই অবস্থা প্রশাসনের তদারকি আরও বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। তৃতীয় ধাপের লকডাউন বিধিনিষেধের দ্বিতীয় দিন মিরপুর শাহালি শপিং মল। করোনার প্রকোপ থাকলেও ঈদের দিন ঘনিয়ে আসায় কেনাকাটার জন্য শত শত ক্রেতার ভিড়। তবে স্বাস্থ্যবিধি মানা শর্তে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন না এখানকার ব্যবসায়ীরা। কতটা মনে হচ্ছে না আমার মানতেছে, তারপরেও আমরা নিজেদের চেষ্টা করে যতটুকু পারছি করছি আর কি। আমরা নিজেরা সচেতন না, আমাদের নিজেদের সচেতনতা আমাদের আইনের দরকার নেই, আমাদের নিজেদের মৃত্যু আমাদের নিজেদেরই রাখতে হবে। ওরকম ভাবে মার্কেট ব্যবস্থাপনা যে আছে সেটাও মানা হচ্ছে না, জনগণও মানতেছে না আর কি। বিশেষ করে সামাজিক দূরত্ব মানতে চরম উদাসীনতা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে। অনেক ব্যবসায়ীরা পালন করতেছে না, আমরা আশা করি যে সবাই যাতে এটা পালন করে। আমিও করব, ভুল ভ্রান্তি হলে এখন থেকে সংশোধন করতেছি, পেজে পড়ে নিচ্ছি। স্বাস্থ্যবিধি মানার কথা সেভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, মানে মানুষের গায়ের উপরে চড়ে বসছে, এরকম অনেকটা দেখা যাচ্ছে। আবার ভিন্ন চিত্র রয়েছে মিরপুর 1 ও 2 নম্বর এলাকার কয়েকটি বিপণী বিতানে। সেখানে স্বাস্থ্যবিধি মানার আয়োজন বেশ সন্তোষজনক এবং প্রত্যেক ব্যবসায়ীকে নোটিশ করে দিছি তারা যেন মাস্ক পরিধান করে। মাস্ক ছাড়া ব্যবসা করলে আমরা 1 ঘন্টার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিব। এদিকে মে দিবসের শ্রমিকরা সাধারণ কাজ থেকে বিরত থাকে। তবে করোনার নিয়ন্ত্রণে লকডাউনে দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকা ও ক্ষতি কিছুটা পুষিয়ে এবার এ দিবসে খোলা থাকছে দোকানপাট। আমরা এই মুহূর্তে জীবন এবং জীবিকা নিয়ে লড়ছি, সেই কারণে আগামীকালকে আমরা সবাই দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবো। এদিকে চলমান বিধিনিষেধের মধ্যেও গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচল ছিল স্বাভাবিক দিনের মতোই। তবে করোনার প্রকোপ কমাতে প্রশাসনের তদারকি চান নাগরিকরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউয়ের কঠিন সময় পার করে নতুন সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমে আসতে শুরু করেছে। 3 সপ্তাহ পর দেশে একদিনে 60 জনের কম মৃত্যুর খবর দিয়েছে সরকার। 24 ঘন্টা দেশে আরও 57 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 11,450 জনে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 2,117 জন। এ নিয়ে মোট শনাক্ত 7,59,132 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,325 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 6,81,426 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 21,044টি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 10.34%। দেশে 86 লাখের বেশি টিকা দেয়া শেষ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে আর মাত্র 16 লাখ। এমন সংকটে দ্বিতীয় ডোজ হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাকে সবচেয়ে উপযোগী বলছেন বিশেষজ্ঞরা। না পাওয়া গেলে কোনো টিকা উপযোগী সে বিষয়ে গবেষণার ফলাফলের জন্য অপেক্ষা করতে পরামর্শ তাদের। পাশাপাশি দ্বিতীয় ডোজ টিকা নেয়ার সময়সীমা বাড়ানোর বিষয়েও সরকারকে ভাবার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ক্লাবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সব মিলিয়ে ভারতের উপহার এবং সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 1,02 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 86 লাখ ডোজ টিকা দেয়া শেষ।
দেশে অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিয়েছেন 58,19,616 জন। এদের দ্বিতীয় ডোজ পেয়েছেন 28,05,694 জন। প্রথম ডোজ নেয়া আরও 30 লাখ মানুষের জন্য দেশে টিকা আছে 16 লাখ। তাই অনিশ্চয়তায় পড়েছে 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজ। সেরাম ইনস্টিটিউট থেকে কবে অক্সফোর্ডের টিকা আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এজন্য রাশিয়া ও চীনের টিকা দেশে ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে সরকার। কিন্তু প্রথম ডোজ অক্সফোর্ডের টিকা নেয়া বাকি মানুষের দ্বিতীয় ডোজের সমাধান কি? দ্বিতীয় ডোজ সাইনোফার্ম বা স্পুটনিক থেকে দেওয়া যায় কিনা এটা আমাদের বিশেষজ্ঞরা খুব তাড়াতাড়ি একটা রিপোর্ট দেবে, তবে হয়তো দেওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে 2 ডোজ টিকা একই কোম্পানির হলে সবচেয়ে ভালো। তবে বিকল্প হিসেবে দ্বিতীয় ডোজ কোন টিকা উপযোগী সে বিষয়ে গবেষণা চলছে। ফলাফল আসার পর সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। যদি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাওয়া যায় সবচেয়ে ভালো। কিছু এক্সপেরিয়েন্স চলছে, আমি জানি ব্রিটেনে, যে অল্টারনেট কোনো ভ্যাকসিন দিয়ে সেটাকে কাভার আপ করা যায় না, সেটার কোনো রেজাল্ট এখনো বের হয়নি। তবে যেটা বাংলাদেশে বলা হচ্ছে 20 লক্ষ ডোজ ভ্যাকসিন, আমার মনে হয় সেটা কালেকশন করার কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে চলমান 2খানা বড় গবেষণা আছে যেগুলো নাকি ভ্যাকসিন বদলানোর ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দিবে। তো সেই গবেষণার ফলগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেলে সেই ফলাফলের উপর ভিত্তি করে ভ্যাকসিন নির্বাচন করা যাবে। গেল 7 ফেব্রুয়ারি একযোগে দেশে শুরু হয় করোনার গণটিকাদান। প্রথম ডোজের 8 সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয় 8 এপ্রিল থেকে। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ডোজের ক্ষেত্রে সময় বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারে সরকার। পৃথিবীতে উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা আছে, আশা করি বাংলাদেশ সরকার উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনেকা সংগ্রহ করে যারা প্রথম ডোজ নিয়েছে তাদের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করতে পারবেন। 8 সপ্তাহ যদি না হয় অ্যাটলিস্ট আরো 8 সপ্তাহ অপেক্ষা করা যেতে পারে। তার মধ্যে না হলে তখন উনারা বললেন যে গবেষণা রিপোর্টটা বেরিয়ে আসবে ব্রিটেন থেকে, তখন অল্টারনেট ভ্যাকসিনের একটা ব্যবস্থা করা যাবে। তবে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। পৃথিবীব্যাপী বলা হচ্ছে যে সাপ্লাই ইন্টারাপ্টেড হলে যে কোনো ভ্যাকসিন না দেওয়ার চাইতে ভালো। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 6 মাসে 3 কোটি ডোজ অক্সফোর্ডের টিকা পাওয়ার চুক্তি করে বাংলাদেশ, কিন্তু ফেব্রুয়ারির পর আর টিকা আসেনি। সংকটে এজন্য 25 এপ্রিল থেকে বন্ধ প্রথম ডোজ টিকাদান। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশের 8টি বিভাগের হাসপাতালে খালি আছে 8,335 কোভিড বেড ও 459টি আইসিইউ বেড। ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় কোভিড বেড খালি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ডিএনসিসি কোভিড হাসপাতালে কমতে শুরু করেছে রোগী, আর বিদেশগামী যাত্রীদের কোভিড পরীক্ষা আগামী রোববার থেকে আর্মি স্টেডিয়ামে। আলী তালুকদারের প্রতিবেদন। শুক্রবার রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে রোগীর চাপ ছিল তুলনামূলক কম। বেশ কয়েকটি হাসপাতালে স্বজনদের উপস্থিতিও লক্ষ্য করা যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা যায়, দেশের 8 বিভাগের হাসপাতালগুলোর মধ্যে মোট 8,335টি কোভিড জেনারেল বেড এবং 459টি কোভিড আইসিইউ বেড খালি হয়েছে। 8 বিভাগের মধ্যে ঢাকা মহানগর হাসপাতালগুলোতে মোট জেনারেল বেড সংখ্যা 5,644টির মধ্যে খালি রয়েছে 3,413টি। মোট আইসিইউ 769টির মধ্যে খালি রয়েছে 328টি। এই হাসপাতালগুলোর মধ্যে সরকারি 13টি এবং বেসরকারি 13টি হাসপাতাল রয়েছে। গত 24 ঘন্টায় 7 জন রোগী মৃত্যুবরণ করেছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। প্রতিদিন কমেছে রোগীর সংখ্যাও। আমাদের আজকে যারা 7 জন ইন্তেকাল করেছেন তার মধ্যে 6 জনই 70 বছরের ঊর্ধ্বে এবং 1 জন 50 বছরের মধ্যে রয়েছেন। রোগীর সংখ্যা একটু কমেছে। হাসপাতালটিতে আগামী রবিবার থেকে করা হবে সিটি স্ক্যান পরীক্ষা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এবার বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা হবে আর্মি স্টেডিয়ামে। আর্মি স্টেডিয়ামের সেখানে এটাকে রিপ্লেস করা হচ্ছে এবং আমরা আশা করছি রবিবার থেকে, সম্ভবত না হলে সোমবার থেকে, আমার ধারণা যে এটি ওখানেই আবার চালু হবে। মাল্টি ডিসিপ্লিনারি কেস হাসপাতালটিতে হ্যান্ডেল করা হলেও কার্ডিয়াক সেবা ঢাকা মেডিকেল থেকে নেয়ার কথা বলেন পরিচালক। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সরকার করোনার মধ্যে জনগণের পাশে দাঁড়ানো বাদ দিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তার কাছ থেকে দুর্নীতি করার জন্য তার একটা গ্রুপকে রাখছেন। এখন কি দেখা যাচ্ছে, আমরা এই কথাগুলো কিন্তু আপনার আগেই বলেছি, 1.5 বছর আগে আমরা বলেছি যে একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়, কিন্তু তারা একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে, যার ফলে কিন্তু ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। চীনের সঙ্গে আমরা বলেছিলাম যে চীন, রাশিয়া
বিকল্প উৎসগুলো দেখা হোক, তারা সেটা করে না। হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ঝর্ণার দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ভোগ করেছেন মামুনুল। মামলা আমলে নিয়েছে পুলিশ। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। গেল ৩ এপ্রিল নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্ট কাণ্ডের পর আবারও সোনারগাঁয়ে জনসম্মুখে মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। তবে এবার প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন। যে হেফাজত নেতার সাথে প্রায় ১ মাস আগে অবকাশ যাপনের জন্য গিয়েছিলেন রিসোর্টে, সেই মামুনুলের বিরুদ্ধেই এবার সোনারগাঁয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করেছেন ধর্ষণ মামলা। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা করেন ঝর্ণা। আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে অন্যায় করেছে, প্রতারণা করেছে। আমি এটা রাষ্ট্রের কাছে বিচার চাই। মামলার এজাহারে বলা হয়, ঝর্ণার আগের সংসার ভাঙার পেছনে ছিলেন মামুনুল। এরপর সে আর্থিক অনটনে হয়ে পড়েন অসহায়। এ অবস্থায় মামুনুল বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় হোটেল রিসোর্টে তার সাথে রাত্রি যাপন করতেন, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিলেও নানা অজুহাতে এড়িয়ে যেতেন। রিসোর্ট কাণ্ডের পর ঝর্ণাকে বছিলায় মামুনুল হক তার আত্মীয়ের বাসায় আটকে রাখেন। পরে কৌশলে বড় ছেলের সাথে যোগাযোগ করলে গেল মঙ্গলবার রাজধানীর বছিলায় মামুনুলের বোনের বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে জেলার ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসকরা ঝর্ণার স্বাস্থ্য পরীক্ষা করেন। পুলিশ জানায় তারা মামলা আমলে নিয়েছে। সোনারগাঁ থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-১ ধারায়। মামলার অন্যান্য কার্যক্রম সেগুলো শুরু করে দিয়েছি। মামলার যে কার্যক্রম, সেই কার্যক্রমের ভিতরে অবশ্যই তাকে এই মামলায় সুনাস দেখানো হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রিসোর্ট কাণ্ড ও মামুনুল হকের সাথে জান্নাত আরা ঝর্ণার ফোনালাপ ফাঁসের পর মামুনুল ছাড়াও আলোচিত চরিত্র হয়ে ওঠেন ঝর্ণা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের বহিনগরে ইঞ্জিন বিকল হয়ে ডুবে গেছে একটি বাল্কহেড। এ সময় ৫ নাবিককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালের দিকে পতেঙ্গা লাইট হাউস থেকে 2 নটিক্যাল মাইল দূরে এই দুর্ঘটনাটি ঘটে। বাল্কহেডটি নতুন ব্রিজ থেকে ভাসানচরে পাথর নিয়ে যাচ্ছিল। ইঞ্জিন বিকল হয়ে একটি মার্চেন্ট শিপের চেইন ক্যাবলের সঙ্গে সংঘর্ষের দুর্ঘটনার শিকার হয়। এ সময় 4 জন নাবিককে বাংলাদেশ কোস্টগার্ড উদ্ধার করে। জাহাজ থেকে লাফ দেয়া আরেক নাবিককে এমভি নাফিজা জাহান নামে এক জাহাজ উদ্ধার করে। এবার সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদ ঘনিয়ে আসায় মার্কেটে ক্রেতাদের ভিড় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বেচা বিক্রিও। বড়দের সঙ্গে ছোটরাও আসছে নিজেদের পছন্দের পোশাক নিতে। বিক্রেতারা বলছেন, ঈদের বিক্রি এখনো আশানুরূপ নয়। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। চলছে লকডাউন, তবে মার্কেট খোলা আর সামনেই ঈদ, তাই অনেকেই ভিড় জমাচ্ছেন মার্কেটে। তাই কেনাকাটায় উপচে পড়া ভিড়। ছোট্ট সোনামণিরাও নিজেদের পছন্দের পোশাক কিনতে আসে মার্কেটে। ওর জন্য অনেক কিছু কেনা হয়েছে, আমার জন্য অনেক কিছু কেনা হয়েছে। আমার পিঙ্ক কালার বেশি পছন্দ। অনেক নতুন ডিজাইন আসছে, আমি কতগুলো কিনেছি আমার বোনের জন্য, মানে নেওয়ার জন্য দেখতেছি ড্রেস। এবারে কয়েকটা গ্রাউন্ড কিনেছি বাচ্চাদেরকে ওই খুশি করার জন্য আজকেই বের হলাম। ভারত থেকে এবারও এসেছে হরেক রকম ডিজাইন, সেগুলোর কাটতি বেশ। তবে করোনার কারণে বিক্রিটা আশানুরূপ হচ্ছে না বলে জানান বিক্রেতারা। ইন্ডিয়ার কিছু কালেকশন আমরা আনছি হোয়াটসঅ্যাপে দেখে, আর বাংলাদেশেরও কিছু আছে। আর বেচাকিনি তেমন নাই, মোটামুটি আছে আর কি। আগের তুলনা হিসেবে বিক্রি এখন কম হয়েছে, আর করোনা হিসেবে মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ঈদের আগে বিক্রিবাট্টা আরও ভালো হবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আসন্ন ঈদ সামনে রেখে সক্রিয় অসাধু সিন্ডিকেটের কারণে নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার। চালের বাজারে ভরা মৌসুমে দাম কিছুটা কমলেও এখনো সবচেয়ে অস্থির ভোজ্য তেলের বাজার। দাম বেড়েছে কাঁচা বাজার ও ইফতারের পণ্য আর মশলারও। অতিরিক্ত দামের কারণে বাধ্য হয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন অনেকেই। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে।
ঈদের আর মাত্র 2 সপ্তাহ বাকি, তাই শুক্রবারে বাজারে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেক ক্ষেত্রেই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই ক্রেতারা কিনছেন চাল ডাল সবজি সহ নানা পণ্য। এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে অস্থির এখন ভোজ্য তেলের বাজার। কোনো কারণ ছাড়াই লিটার প্রতি তেলের দাম বেড়েছে 5 টাকা। রমজানে ইফতার সামগ্রী তৈরিতে তেলের ব্যবহার বেশি বলে ক্রেতারাও পড়েছেন বিপাকে। আমাদের একটা তেলে 5 টাকা আমার লাভ করতে হবে। এই যদি 1000 টাকা করে আমার 1005 টাকা বেচতে হবে, আমার 5 টাকা লাভ করতে হবে, আমার দোকান করছো। কিন্তু বাংলাদেশে এটা ব্যতিক্রম। রোজা আসলে মজুদদারি এবং দাম কার থেকে কত বেশি নেওয়া যায় ওটা খুব চেষ্টা থাকে দোকানদারকে। তবে আসার কথা, চালের ভরা মৌসুমে কমেছে গরিবের খাদ্য মোটা চাল সহ প্রায় সব রকমের চাল। আটাশ চালের দাম কমেছে কেজি প্রতি 5 টাকা, আর মিনিকেট চালের দাম কমেছে কেজি প্রতি 3 টাকা। যখন ইন্ডিয়ান চাল আসাতে ওই সমস্যাটা সারছে, এখন আবার নতুন করে আমাদের সিজনে চাল উঠে গেছে, অতএব চাল বাজার নিয়ে এখন আর কোনো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তবে ইফতারে জনপ্রিয় শসা, লেবু কিংবা তরমুজের দাম বাড়ছে প্রতি সপ্তাহেই। এদিকে মাছ ও মাংসের বাজারও কিছুটা স্থিতিশীল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় ক্রেতারা ছুটছেন টিসিবির পণ্য কিনতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে তেল, পেঁয়াজ, ডাল সহ বিভিন্ন পণ্য সংগ্রহ করতে দেখা যায় তাদের। দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে আমরা এখন টিসিবির মুখাপেক্ষা হয়ে গেছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী সরবরাহ সংকটের প্রশ্ন তুলে মূল্য বৃদ্ধি করছে। এই প্রবণতা অতি মুনাফার প্রবণতা। এই অতি মুনাফা যাতে কেউ না করতে পারে সেদিকেও দৃষ্টি দেওয়া দরকার। ঈদের আগে বাজার মনিটরিংয়ে সরকারের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দেশের অন্যতম হোলসেল মার্কেটপ্লেস সওদাগর.com এর আয়োজনে ঢাকায় এর প্রধান কার্যালয় উদ্বোধন করা হলো সওদাগর শস্য উৎসব। কৃষকের হাসি মুখ ফোটাতে এমন আয়োজনের স্লোগান শস্যই নিশ্চয়তা, শস্যই সমৃদ্ধি। শুক্রবার গুলশানের উদ্বোধন করা হয়। সেখান থেকে একজন পাইকারি উদ্যোক্তা দেশের যে কোনো জায়গা থেকে স্পেশাল মিনিকেট চাল মাত্র 40 টাকায় কিনতে পারবেন। একজন উদ্যোক্তা একদিনে 5 টন থেকে শুরু করে সর্বোচ্চ 32 টন চাল অর্ডার করতে পারবেন। বুকিংয়ের তারিখ থেকে প্রথম 7 দিনের মধ্যে প্রথম কিস্তির চালের চালান পাওয়া যাবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সওদাগর.com এর সিইও আরিফ চৌধুরী সহ অনেকে। করোনা ভাইরাসের প্রভাবে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণাঞ্চলের চিংড়ি শিল্প। একদিকে রপ্তানি বন্ধ থাকায় চাষিরা পাচ্ছেন না চিংড়ির ন্যায্য দাম, অন্যদিকে রেণুপোনা সংকটের কারণে পোনা ছাড়াও ব্যাহত হচ্ছে। এ অবস্থায় গেল বছরের মতো এবারও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। শেখ আহসানুল করিমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদন। বাগেরহাটে ৭১,৮৮৬ হেক্টর জমিতে চাষ হয় বাগদা ও গলদা চিংড়ি। লকডাউনের কারণে এসব চিংড়ির রপ্তানি বন্ধ থাকায় বিক্রয়যোগ্য চিংড়ির দাম কমেছে, ফলে চাষিরা বঞ্চিত হচ্ছে ন্যায্য মূল্য থেকে। 1000 মাছ গুনলে 20টা টাকা পাই। এই 20টা টাকার জন্য আমার আজকে এই বাজারে আসতে হচ্ছে। এরপরেও যদি লকডাউন দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার এই 20টা টাকা কি আমাকে দেবে? আগে মাছ বিক্রি করেছি 1300-1400 টাকা, এখন সেই মাছের দাম হাফ, 600, 700, 800, 900 টাকা। এদিকে গত 14 এপ্রিল থেকে চলমান লকডাউনে পরিবহন ব্যবস্থা অচল থাকায় রেণুপোনার চরম সংকট দেখা দিয়েছে। এতে মৌসুমের শুরুতে চাহিদা অনুযায়ী ঘেরে পোনা ছাড়তে পারছেন না চাষিরা। বাজারঘাট নেই, গুণাবাদি আসতেছে না, তাহলে আমরা কি করে বাঁচবো? হালকা পাতলা বাজ আছে 3000-3200 টাকা করে হাজার। ব্যবসায়ীরা বলছেন রপ্তানি বন্ধ থাকায় গত 1 বছরে বাগেরহাটের চিংড়ি শিল্পে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 250 কোটি টাকা। চিংড়ি খাতের যে ব্যাপক ক্ষতি হচ্ছে, যেরকম 1700 টাকা চিংড়ি মাছ 800-900 টাকা বিক্রি হচ্ছে। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত চিংড়ি শিল্পে জড়িত চাষি ও ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। প্রণোদনার কারণে চাষের চিংড়ি সেক্টরের চিংড়ি চাষের একটা উৎসাহ পাচ্ছে। এছাড়া উনি 5,000 কোটি টাকার একটা ব্যাংক ঋণ 4% সুদে প্রণোদনা ঘোষণা করছে, যাতে চাষি 4% সুদের লোন গ্রহণ করে চিংড়ি চাষটা অব্যাহত রাখতে পারে। চাষিদের দাবি, দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মৃত্যুপুরীতে যেন ভারত, বিভিন্ন শ্মশান ঘাট আর কবরস্থানে চোখে পড়ে শুধু লাশের সারি। হাসপাতালগুলো এঠাই নেই, পরিবারের লোকজন ছুটে বেড়াচ্ছেন অক্সিজেনের খোঁজে। একদিনে আবারও আক্রান্ত হয়েছে 3,86,000-এর বেশি মানুষ। এদিকে বিশ্বে করোনা শনাক্ত ছাড়ালো 15 কোটি। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। এভাবেই একের পর এক লাশ নিয়ে শ্মশান ঘাটে ছুটছে অ্যাম্বুলেন্সগুলো। হাসপাতালগুলো থেকে বিরতিহীনভাবে মরদেহ পৌঁছতে হচ্ছে সৎকারের জন্য। রাজধানী দিল্লির বিভিন্ন শ্মশানের বাইরে রাস্তায় টোকেন নিয়ে মরদেহের দীর্ঘ লাইন দিতে হচ্ছে স্বজনদের। আমরা সকাল 7টায় এসেছি, এখনো অন্তত আরো 15টা অ্যাম্বুলেন্স মরদেহ নিয়ে অপেক্ষা করছে। আমাদের টোকেন দেওয়া হয়েছে, এক একটি সৎকারের জন্য অনেকের 24 ঘন্টাও অপেক্ষা করতে হচ্ছে। হাসপাতালগুলোতে এখনো চলছে অক্সিজেন আর জরুরি ঔষধ ও সরঞ্জামের হাহাকার। স্বজনরা নিজেরাই চেষ্টা করে যাচ্ছেন অক্সিজেন সরবরাহের। আমার দাদি হাসপাতালে, তারা অক্সিজেন দিচ্ছে না, তাই আমি নিয়ে যাচ্ছি। হাসপাতাল থেকে অক্সিজেন একেবারেই দিচ্ছে না। কালোবাজারে এর দাম রাখা হচ্ছে 2 থেকে 3 গুণ বেশি। চিকিৎসা সেবার বেহাল দশার পাশাপাশি মৃতদেহ সৎকার নিয়ে এই অপেক্ষা সরকারের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করেছে। গেল 24 ঘন্টায় ভারতে মৃত্যু ঘটেছে 3,500 মানুষের, যা নিয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে 2,08,000। এদিকে করোনা ভাইরাসের এই ভারতীয় ধরনটি ফ্রান্সেও শনাক্ত হয়েছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল বিশ্বের অন্তত 17টি দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এদিকে যুক্তরাজ্য ও রাশিয়ার পর 1,000 অক্সিজেন সিলিন্ডার ও 1.5 কোটি N95 মাস্ক সহ 10 লাখ টেস্টিং কিট নিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ভারতে পৌঁছেছে। হোয়াইট হাউস জানিয়েছে ভারতের বর্তমান পরিস্থিতিতে $10 কোটি জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মোট 8 দফার ভোট প্রক্রিয়া বৃহস্পতিবার শেষ হয়েছে। আগামী 2 মে প্রকাশিত হবে ভোটের চূড়ান্ত ফল। তবে এর আগেই বুথ ফেরত জরিপে তৃণমূলের জয়ের ইঙ্গিত দিয়েছে বিভিন্ন সংস্থা। এখন পর্যন্ত দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোর সমীক্ষা অনুসারে তৃণমূলকে এগিয়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে আসামে বিজেপির ক্ষমতায় আসার আভাস পাওয়া গেছে। বিধানসভার ভোট শেষ হতেই লকডাউনের পথে হাঁটছে রাজ্য সরকার। করোনা মোকাবেলায় রাজ্যের সব স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, জিম, স্পা, রেস্তোরাঁ, বিউটি পার্লার, সিনেমা হল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। খেলার খবর। ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে ওঠার আভাস দিয়ে মাঠ ছাড়ল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ 469 রান, হাতে আছে 4টি উইকেট। তবে বল হাতে খারাপ করেননি টাইগাররা। 3 উইকেট নিয়ে দিনটা নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। পাল্লিকেল্লের উইকেটে রান যেন লাগাম ছাড়া ঘোড়া। প্রথম টেস্ট শেষ, দ্বিতীয় টেস্টেও পার হয়েছে 2 দিন, কিন্তু সেই রানের গতি থামাতে পারেনি কোনো বোলার। বলা যায় প্রথম টেস্টের পুনঃমঞ্চায়ন চলছে পাল্লিকেল্লেতে। স্কোর বোর্ডে চোখ বোলালে রান, ওভার সংখ্যা অনেকটাই মিলে যায়। লঙ্কানরা দ্বিতীয় দিন মাঠে নেমেছিল 1 উইকেটে 291 রান নিয়ে। তবে দিনের শুরুতেই 2 উইকেট তুলে টাইগারদের ম্যাচে ফিরিয়ে আনেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত 140 রানে 3 মারলে আর 5 রানে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরান এই স্পিড স্টার। তাই ঝুলো তুলে নেন ধনঞ্জয় ডি সিলভার উইকেট। পঞ্চম উইকেটে চোখ রাঙাচ্ছিল ওসাদা ফার্নান্দো আর পাথুম নিশঙ্কার ব্যাট। দুজনে গড়ে তোলেন 54 রানের জুটি। এবারও ত্রাতার ভূমিকায় হাজির তাসকিন। 30 রানে পাথুমকে ফিরিয়ে দিনটা নিজের করে নেন। দ্বিতীয় সেশনের শেষ ভাগে লঙ্কান শিবিরে আঘাত হানেন মিরাজ। 81 রানে থাকা ওসাদা ফার্নান্দোকে ফেরান সাজঘরে। দ্বিতীয় দিনেই হতে পারত শ্রীলঙ্কার প্রথম ইনিংসের জবনিকাপাত, কিন্তু টাইগারদের মিসফিল্ডিং, রিভিউ নেবার ব্যর্থতা বাদ সাধে সেই সম্ভাবনায়। শেষমেশ আলোক স্বল্পতায় খেলা শেষ হয় 24 ওভার আগেই। 3 উইকেট নিয়ে দিনের সেরা বোলার তাসকিন। পার্থ বণিক, নিউজ 24। শুরু হলো পেশাদার লীগ ফুটবলের দ্বিতীয় পর্বের খেলা। আর প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে 6-0 গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করল বসুন্ধরা কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে এই ম্যাচ দুটি করে গোল করেছেন রাউল বেসেরা, ফার্নান্দেজ ও রবিনহো। এই জয়ে 13 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল অস্কার ব্রুজেনের দল। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত।
তার সেই শটটা ক্লিয়ার হয়েছে। শক্তির বিচারে দু দলের ব্যবধান মাঠের খেলায় হয়েছে স্পষ্ট। চ্যাম্পিয়ন রেসে নিজেদের সবার থেকে উপরে রাখা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের লড়াই রেলিগেশন ফাইটে থাকা উত্তর বারিধারার বিপক্ষে। নতুন কম্বিনেশন দেখতে পাবো সেখানে সাইদ দস্তন। ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের দেখা পায় কিংস। খালেদ শাফির লম্বা থ্রো থেকে হেডে প্রথম স্কোর বেসেরার। 10 মিনিটে রবিনহোর অ্যাসিস্টে ফার্নান্দেজের গোলে 2-0 ব্যবধানের লিড অস্কারের দলের। বসুন্ধরা কিংস ম্যাচের 11তম মিনিটে এসে 34 মিনিটে রবিনহোর গোলে 3-0 ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় অস্কার ব্রুজন। 56 মিনিটে বক্সের বাইরে থেকে ফার্নান্দেজের মাটি কামড়ানো জোরালো শট রুখতে ব্যর্থ হন উত্তর বারিধারা গোলরক্ষক। 63 মিনিটে বারিধারার গোলরক্ষক ও ডিফেন্সকে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় নিজের জোড়া পূরণ করেন বেসেরা। চমৎকার গোল আমরা দেখলাম এবং দ্বিতীয় ষষ্ঠ গোলের দেখা ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে নিজের জোড়া পূরণ করেন রবিনহো। 6-0 ব্যবধানের বড় জয়ে দ্বিতীয় লেগে নিজেদের শুভ সূচনা করল বসুন্ধরা কিংস। আসলে ইন দিস প্রিমিয়ার লিগ মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে দ্বিতীয় লেগে শুভ সূচনা করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচের ইনজুরি টাইমে জয়সূচক একমাত্র গোলটি করেন শেখ রাসেলের নাইজেরিয়ান ফরওয়ার্ড মোনেকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে একচেটিয়া আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচের 8 মিনিটেই গোল পেয়ে গিয়েছিল দলটি, কিন্তু ডিবক্সের বাইরে থেকে নাইজেরিয়ান ফরওয়ার্ড মোনেকের শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন ব্রাদার্স কিপার জাফর সর্দার। ম্যাচের 20 আর 22 মিনিটে ভালো জায়গায় বল পেয়েও পরপর দুবার গোল মিস করেন আব্দুল্লাহ। খেলা যখন অনেকটাই গোলশূন্য ড্রয়ের পথে, তখন ইনজুরি টাইমের শেষ মিনিটে শেখ রাসেলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন মোনেকে। ডিবক্সের বাইরে থেকে দারুণ শটে বল জালে জড়িয়ে মাতিয়ে তোলেন শেখ রাসেলের ডাগ আউট। এই জয়ে টেবিলের 6 থেকে 1 লাফে 4-এ উঠে এলো বসুন্ধরার দলটি। এর সাথে সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরেকবার। মহান মে দিবস আজ। বিরামহীন সংগ্রামে অধিকার বঞ্চিত শ্রমজীবীরা। করোনাকালে সংকট আরো প্রকট, পাল্লা দিয়ে বাড়ছে বেকার সংখ্যা। করোনায় মানবিক প্রধানমন্ত্রী অসহায় দুস্থদের পাশে। 36.5 লাখ মানুষের মোবাইলে পৌঁছে যাবে নগদ সহায়তা। রোববার আনুষ্ঠানিক উদ্বোধন। স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। ঈদ যাত্রায় গণপরিবহন বন্ধ রাখার পক্ষে বিশেষজ্ঞরা, চালু দাবি শ্রমিকদের। 3 সপ্তাহ পর মৃত্যু 60-এর নিচে, টিকার দ্বিতীয় ডোজ একই রাখার পরামর্শ। আর্মি স্টেডিয়ামে বিদেশগামী যাত্রীদের কোভিড পরীক্ষা। মামুনুলের বিরুদ্ধে কথিত স্ত্রী ঝর্ণার ধর্ষণ মামলা। বিয়ের প্রলোভন দেখিয়ে রাত কাটাত হোটেল ও রিসোর্টে, অভিযোগ আমলে নিয়েছে পুলিশ। ভারতে 2 দিনে টানা মৃত্যু 3,500-এর বেশি। শ্মশানের পথে দীর্ঘ লাশের গাড়ি। বিধানসভা নির্বাচনে সবগুলো বুথ ফেরত জরিপে এগিয়ে মমতা। এবং ক্যান্ডিতে দ্বিতীয় দিনেও লঙ্কানদের দাপট, তামিমদের 6 উইকেটের সান্ত্বনা। পেশাদার লিগের শুভ সূচনা বসুন্ধরা কিংস ও শেখ রাসেল। দর্শক, এখন পর্যন্ত আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24video.tv। ধন্যবাদ।